আমি প্রথমত যারা এসেছেন আজকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা সবাই বুঝতে পারছেন যে সংবাদ এই জগৎটা তাতে এখন আমাদের প্রত্যেকটি এলাকাতে স্টেট এবং ন্যাশনাল মিডিয়ার পাশাপাশি স্থানীয় অসংখ্য ছোট ছোট পোর্টাল যারাও মানুষের কাছে তাদের কথাটা পৌঁছে দিতে চায়, অনেক কষ্ট করেই তাদের চলতে হয় এবং তারা মানুষের কাছে সংবাদ পরিবেশন করে এবং অনেক ক্ষেত্রে সে সংবাদও মানুষ বিশ্বাসযোগ্য বলেই গ্রহণ করে। এটা ভালো। এমনিতে মিডিয়া জগৎ কিভাবে পরিবর্তন হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। একটা সময় ছিল প্রিন্ট মিডিয়া, তারপর ইলেকট্রনিক মিডিয়াতে আসলো এবং এখন করতে করতে টিভি ইত্যাদি, সেখানে ইন্টারনেট টিভির প্রশ্নটা আসছে। ফলে অনেক মানুষ যেমন খবর পেতে চান তেমন অনেক মানুষ আজকাল খবর দেবার জন্য নিজেদের প্রস্তুত করেন। ফলে আমি বিশেষ করে দমদমে নির্বাচনী প্রচার করতে গিয়ে আমি দেখলাম যে এরকম বহু সাধারণ কম বয়সী যুবক, মুখ্যত মানে ইউথ, যুবক মানে যুবক যুবতী সহ ইউথ, তারা এরকমের কতগুলো প্রচেষ্টা করছেন। আমার মনে হলো হোয়াই নট টু টক টু দেম, তাদের সঙ্গে আড্ডা মারার অসুবিধে কী? আড্ডা মারাটাই তো ভালো। আমি নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচক মণ্ডলীর সঙ্গে দেখা করছি, তাদের শুভেচ্ছা চাইছি, তাদের সঙ্গে গল্প করছি, কথা বলছি। তো আমাদের ছোট বড় প্রশ্ন না, আমরা সবাই যারাই এখানে আছি তারা সংবাদ মাধ্যমের কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছি যেহেতু, ফলে তারা কি ভাবছেন, সোসাইটিকে কিভাবে দেখেন, ভবিষ্যৎ যা চলছে আমাদের কি হতে পারে, কি বোঝেন, প্রত্যেকেরই কতগুলো পজিটিভ স্পিরিট আছে বলে আমি বিশ্বাস করি। ফলে সেই কারণে এই আপনাদেরকে আজকে ডেকেছি যেটা একটু ইনফর্ম্যাল, নাথিং ফর্ম্যাল অ্যাবাউট ইট, ইনফর্ম্যাল, একটু আড্ডা মারার মতন মনোভাবে, যে আমাদের মানুষের সঙ্গে মেলামেশা করে খবর নেন এবং খবর দেন যারা, তারা কি বুঝছেন, তাদের পরামর্শ কী, যা চলছে এটা ভালোই চলছে না। ধরুন আমি যে পানিহাটিতে বসে আছি, দো এটা একটা ন্যাশনাল ইলেকশন, দেশ তার নীতি এবং আইন সেইটা আইনসভার কাজ। সারা দেশ কীভাবে চলবে, দেশের যুব সমাজ কীভাবে এগোবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, কতটা পিছিয়ে থাকলাম, কিভাবে আমরা এগোবো, ভয়াবহ অসাম্য, এত বেশি অসাম্য কখনো আমরা দেখিনি। রাইট অফ হয়ে যাচ্ছে পুঁজিপতিদের, বড় কর্পোরেট, তাদের লোন রাইট অফ হচ্ছে, আর গরিব মানুষ 5-7 হাজার টাকা 10 হাজার টাকা লোন, তার জীবন পরিশান হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়া দেশ জুড়ে বিপজ্জনক জায়গায় যাচ্ছে। পশ্চিমবাংলায় তো 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, টিচার নেই, লেখাপড়া কোথায় হচ্ছে না, যুবক কাজ করবে, কাজ করার সুযোগ নেই। ফলে সারা দেশ যেমন নানান রকম বিপন্নতায় আছে, তার সঙ্গে বিভাজন সারা দেশে, তার সঙ্গে অসাম্য, তার সঙ্গে কোথাও দারুণ দাপট ভাব, যেন মনে হচ্ছে রাজনীতি, সরকার তার কাজ মানুষের রুটি রুজি নয়, তার কাজ মানুষের মধ্যে নানান রকম বিভ্রান্তি সৃষ্টি করা এবং বিভাজন সৃষ্টি করা। এটা আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল না। ন্যাচারালি দেশকে ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে গেলে তার নীতির জায়গাটাকে স্পষ্ট করতে হবে, এটা যেমন আমরা মনে করি। যেমন রাজ্যেও আমাদের নানান অসুবিধা, কম বয়স, লেখাপড়া, কাজ, লুট ভয়াবহ। গত কদিন ধরে যা চলছে, এ বলছে আমি চোর বটে কিন্তু ও আমার চেয়ে বড় চোর, ও বলছে আমি চোর বটে ও আমার চেয়ে বড় চোর, দুই চোরের লড়াই। এবং আমরা এখন দেখছি জেল খাটা আসামিরা পারস্পরিকভাবে তাই নিয়ে তর্ক বিতর্ক চলছে, অ্যাজ ইফ ওটাই মানুষের কাছে উপজীব্য ভাবনার বিষয়। নো, লড়াইটা রুচির লড়াই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্রমশ একটা যে বিপদের মধ্যে পড়তে হচ্ছে পরের জেনারেশন সহ, ন্যাচারালি তাদের কাছে আপনারা আপনাদের মতন করে খবর পৌঁছে দেন। আমি আশা করব, কি বলবো, অবজেক্টিভ খবর আপনারা পৌঁছে দেবেন,
যাতে পরের সোসাইটিটা আমাদের সমাজের তাকে ঠিকমতো করে গড়ে তুলতে আমরা সাহায্য করতে পারি, এই মনোভাবে আপনারা কাজ করছেন, আমার তাই ধারণা। ফলে ভোট আর নো ভোট সবার পরামর্শ নেওয়াটা উচিত। আর এখন আমি নির্বাচনের প্রচার করতে গিয়ে বুঝতে পারছি যে বহু মানুষের বহু দুঃখ আছে, যেগুলো আপনারা জানেন, যেগুলো আপনাদের মারফত লোকের কাছে যায়, এবং সেটা আমাদের শোনা উচিত গুরুত্ব দিয়ে। আপনারা এখানকার নির্বাচক মণ্ডলীও বটে, আবার এখানকার মানুষের কাছে আপনাদের কথা যা বোঝেন পৌঁছে দেন। সেই কারণে মূলত একটা আড্ডা মারার মনোভাবে আমি বসেছি। আজকে যেখানে বসেছি এটা পানিহাটি, তো আরও ভয়াবহ। আমার গত কদিন ধরে প্রচার করতে গিয়ে মনে হচ্ছে পানিহাটির জায়গায় জায়গায় এগুলো কি পঞ্চায়েত হয়ে গেল। ধরুন কালকে পরশুদিন আমি যে ওয়ার্ডটাতে যাচ্ছিলাম সন্ধেবেলা 6-7, অথবা পানিহাটির ওটা একটা দিক, এদিকেও তাই, রাস্তায় পিচ চলে গেল, সেখানে কোনো রকমের ইটফিট দিয়ে তারপর সেটা ভেঙে ভেঙে পড়ে গেল। আমি তো এমন 3-4টে রাস্তায় যাতায়াত করছি যেখানে বাইক নিয়ে যেতে লোকে ভয় পাচ্ছে। আমার কোথাও মনে হচ্ছিল স্বগতোক্তির মতন করে যে মিউনিসিপ্যালিটি কি পঞ্চায়েত হয়ে গেল। তারপর দেখলাম কেউ একজন নেতা সাংসদ তিনি বলে দিলেন যে বড় মিউনিসিপ্যালিটি হয়েছে, অতএব পরিষেবা দেওয়া যায় না। আর বড় মিউনিসিপ্যালিটিতে তো কর্পোরেশন করাটা সরকারের আগ্রহ, কর্পোরেশন তো সেই গুরুত্ব দিয়েই চলে। তাহলে বড় হয়ে গেছে বলে কাজ দুর্বল হবে কেন? বড় হয়ে গেছে বলে বরঞ্চ কাজটা ভালো হবে। আমাদের মিউনিসিপ্যালিটি বড় হয়ে গেছে, অতএব পঞ্চায়েত বানিয়ে দেবো। আমি আজকেও যেখানে প্রচার করছিলাম বোধহয় 29, 30, 28 ইত্যাদি এই চত্বর, মানুষ সত্যিই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। জল জল, তাদের কথার মধ্যে তো কোনো ভুল নেই। তারা যখন বলছেন আমাদের খারাপ লাগলে তো হবে না। আমি শুনলাম কোনো একজন নেতা সেখানে বলেছেন যে এটা জলের ভোট না। চুপ, জলের ভোটটা কি? এটা দাপট। এই যে দাপট এবং লোকের ওপরে একটা চাপিয়ে দেওয়া, জঞ্জাল। পানিহাটিতে তো বটেই। আমি কালকে কামারহাটিতে গেছিলাম সন্ধ্যাবেলা, তার আগের দিন বরানগর গেছিলাম, সর্বত্র জঞ্জাল ভরে গেছে। ন্যাচারালি এখানকার সমস্ত কথা আপনারা আমার চেয়ে বেশি জানেন, আমি আগে বলতে চাইছিলাম না। যদি আপনাদের জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করবেন। একটু আড্ডা মারার মনোভাবেই আমরা আধা ঘন্টা আপনাদের সবার সঙ্গে বসছি। এই হলো ভেরি সিম্পল পারপাস। আমি কি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি? বোঝাতে পারলাম? বলো। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার হয়েছে, প্রায় 1.5 মাস আগেই পুরো দমদম লোকসভা আছে, চক্র লেগেছে, এখনো আপনাদের প্রায় 1 মাস সময় আছে। কি বুঝছেন এই মুহূর্তে? জেতা হারা তো আছে, কি বুঝছেন এই অঞ্চলে? খুব ভালো, খুব ভালো। আপনি মানুষের মনের সারাটা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। তারা বুঝতে পারছে যা চলছে এটা চলতে পারে না। তারা বুঝতে পারছে যে তাদের এবং তাদের পরবর্তী প্রজন্মের জীবন ধ্বংস করা হচ্ছে। তারা বুঝতে পারছে যে শিল্প তাড়ুয়া দল সরকারের ক্ষমতায় এসে শিল্প ধ্বংসের প্রকল্প নিয়েছে। তারা বুঝতে পারছে যে মানুষকে লুট করা হচ্ছে, তারপর কিছু একটা হাতে গুঁজে দিয়ে বলা হচ্ছে আমি টাকা দিয়েছি আবার কথা মানে যেন মানুষকে নাগরিক না প্রজা বানিয়ে দিচ্ছে। মানুষ এগুলো বুঝতে পারছে। এর বিকল্পে যারা ভাবছিলেন যে বিজেপি, তারা বুঝে গেছেন যে বিজেপি কোনো ইস্যুই না সমর্থনের বিবেচনায়। দমদমে অ্যাটলিস্ট লড়াইটা তো বিজেপি সবাই জানেন, বিজেপির লোকেরাও জানেন, বিজেপির পুরনো লোকদের সঙ্গে জিজ্ঞেস করলে তারাও বলতে পারবেন। কিন্তু লড়াইটা তো বিজেপির সঙ্গে নয়। তৃণমূলকে পরাস্ত করতে হলে একমাত্র বামপন্থীরা, আমরা, আর কেউ নেই। সেখানে কেউ কেউ ভোট ভাগাভাগি করে তৃণমূলকে সাহায্য করে দেওয়ার মনোভাব নিচ্ছেন কিনা আমি জানি না। এই যে ভোট একটু এদিক ওদিক করে কেটে সিপিএম থেকে না দিয়ে একটু অন্যদিকে দেওয়া হোক যদি তৃণমূলের সুবিধা হয়। তৃণমূলের কোনো একটা কৌশল কাজ করছে বলে আমার মনে হচ্ছে যে ভোট বিরোধীদের, তৃণমূলের বিরোধী যারা, তাদের ভোট ভাঙিয়ে নাও, নিয়ে একটু তৃণমূলকে সুবিধা পাইয়ে দাও। লড়াইটা তৃণমূলের সঙ্গে আমাদের,
সবাই এটা জানে। আপনি বলছেন যে লড়াইটা তৃণমূলের সঙ্গে আপনাদের, সেখানে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী শিলবদ্ধ দত্ত মন্তব্য করেছে আপনি ভোট কাটার জন্য এখানে এসেছেন, সৌগত রায়ের সাথে আপনার একটা সেটিং রয়েছে ভেতরে ভেতরে, কি বলবেন? আমি সব কথার উত্তর দেওয়ার পক্ষপাতী না, কিন্তু আর বিরোধী প্রতিপক্ষ প্রার্থীর সম্পর্কে আমি কখনো কমেন্ট করি না, জানেন ওটা আমার বাধে। কিন্তু এটা বলতে আমার কোনো অসুবিধে নেই যে হয়তো আমার অজ্ঞানতা, আমি সবটা তো অত জানি না। আর শিলভদ্রবাবু তো তৃণমূল নাকি, শিলভদ্রবাবু দাঁড়ানো নাকি, সৌগতের নাম শুনছিলাম, পরে দেখলাম তৃণমূলের এমএলএ শিলভদ্রবাবু বিজেপির প্রার্থী হয়েছেন। এর চেয়ে বেশি কী বলবো? ফলে সেটিংয়ের গল্প যদি কেউ বলেন, সেটা সবাই জানেন যে কার সাথে কার সেটিং আছে। এবারের এই নির্বাচনেও তৃণমূলের এমন 7 জন প্রার্থী আছেন যারা বিজেপি, তারপরে 3 জন তো বিজেপির এক্সিস্টিং এমএলএই ছিলেন। আবার বিজেপির এমন 5 জন প্রার্থী আছেন যারা তৃণমূলকে হারাবে বলে কেউ যদি বিজেপিকে ভোট দেয়, সেই বিজেপি যে পরের দিন তৃণমূলে যাবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুজন চক্রবর্তীর গ্যারান্টি দিতে কোনো অসুবিধা নেই, ওটা মানুষ জানে। কিন্তু বাকিরা কে কী বলছেন বুঝে লাভ নেই। বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে সুবিধে করে দেওয়ার কোনো মানে হয় না, কারণ সবাই জানেন লড়াইটা আমাদের সাথে। দাদা, হঠাৎ এসএসসি বললো যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। উনি একটা কি আজব বললেন, এক এক করেই হোক। হঠাৎ এসএসসি বললো যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, তাহলে হাইকোর্টের বিশেষ বেঞ্চে তা জানাননি কেন? শুক্রবার যে কথা বললেন এসএসসি চেয়ারম্যান, শুক্রবার বিকেলেই বদলে গেল সেই পয়েন্ট। ধরুন, এসএসসি চেয়ারম্যানকে অ্যারেস্ট করা উচিত, এসএসসি চেয়ারম্যানকে অ্যারেস্ট করা উচিত। আগের চেয়ারম্যান জেলে আছে, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান জেলে আছে, এসএসসির ওই যে বিশেষ উপদেষ্টা মণ্ডলী নাকি একটা, তার চেয়ারম্যান তিনিও জেলে আছেন। এসএসসি যে অপরাধী এটা সবাই জানেন, গোটা রাজ্যের সবাই। এবার কি দাঁড়ালো, 26,000 ছেলে মেয়ে, যদিও আসলে 26,000 না, 23 লক্ষ পরীক্ষার্থী ছিল, ফলে বিপন্নতা 23 লক্ষের। তারা যোগ্য বলেই পরীক্ষা দিয়েছিল। এবার তাদের মধ্যে যোগ্যতার মাপকাঠিতে কে 1, কে 2, কে 3 ইত্যাদি ইত্যাদি দেখার কোয়েশ্চেন। তাতে বোঝা গেল একবার করে সিবিআই বলছে যে এটা তো অযোগ্য, মানে বেআইনি, এসএসসি বলছে হ্যাঁ বেআইনি, এটা তো বেআইনি, হ্যাঁ বেআইনি, এটা তো প্যানেলে ছিল না, হ্যাঁ ছিল না, তাহলে করলেন কী করে, না ওটা বেআইনি হয়েছে। এই করতে হতে 5,400 সিবিআইয়ের তালিকাটা এসএসসি মেনে নিয়েছে, তাহলে বাকিটা কি যোগ্য? কোর্ট 20 বার জিজ্ঞেস করেছে যে বাকি কে যোগ্য এটা ঠিক করে দিন। এবং সেক্ষেত্রে হলফনামা দিয়েছে বোর্ড, মানে এসএসসি, এই বলে আমি সে কারণে বলছি গ্রেপ্তার করা উচিত, যে যারা বেআইনি 5,400 বুঝলাম, কিন্তু বাকিরা যে যোগ্য বেআইনি নয়, আমি সেই হলফনামা দিতে পারি না, সে হলফনামা দিতে পারবো না, কারণ ওর মধ্যেও বেআইনি থাকতে পারে। ফলে কার্যত কোর্ট অনেকবার চেষ্টা করেও এসএসসি ভাগ করতে পারেনি বা ভাগ করতে চায়নি বলে এসএসসির এবং রাজ্য সরকারের অপরাধে দুর্নীতিকে ঢাকতে গিয়ে যোগ্যদেরকে বাতিল করেছে, যেটা কখনোই করা যায় না। যোগ্যদের বহাল রাখতে হবে। এখন এতদিন পর এসএসসি বলছে না, আমি যোগ্য আর অযোগ্য আলাদা করে দেবো, তাহলে আগে দাঁড়িয়ে গেল। একেবারে সোজা জেলে নিয়ে যাওয়া উচিত, সোজা। এই 26,000-এর মধ্যে আমি যদি ধরে নিই 5,000, 10,000, 15,000, 20,000 যদি যোগ্য থাকে, তাদেরকে এই অসম্মান করা এবং অমর্যাদা করার এই অধিকার এসএসসির চেয়ারম্যানকে কে দিয়েছে? তিনি তো হলফনামা দিয়েছিলেন যে আমি আলাদা করতে পারবো না, আমি যোগ্য সবাইকে বলতে পারবো না, বলতে মিটে যেত। এখন তিনি বলছেন কেন? ছেলে মেয়েদের, যুবকদের, মাস্টারমশাইদের 12টা বাজিয়ে পশ্চিমবাংলার মাথাটাকে হেট করিয়ে রাজ্য সরকারের নির্দেশে এসএসসি দুর্নীতিকে ঢাকতে গিয়ে মানুষকে বিপদে ফেলেছে, ওকে জেলে নিয়ে যাওয়া উচিত। এসএসসি কালকে যে প্রেস মিটটা করলো, মোদি মঞ্চ থেকে দাঁড়িয়ে বললো যে আমরা আইনের সহায়তা দেবো, তারপরে কিন্তু প্রেস মিটটা, ধর আমি মোদি কি সহায়তা দেবেন বলেছেন আমি জানি না, তারপরে কিন্তু প্রেস মিটটা শুনে নেন। মোদি কবে কি বললো সেটা নিয়ে সবাই লাফাতে শুরু করেছে। আমি আগেও বলেছি, এসএফআই, ডিওয়াইএফআই এসএসসির দপ্তরে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে। ওরা কম বয়স বলে, ওদের পিছনে টাকা নেই বলে তার প্রচার হবে না? ওরা তো বলেছে, সবাই জানেন কিনা আমি জানি না। এবিটিএ যেদিন হয়েছে তার পরের দিন প্রেস রিলিজ দিয়ে সবার কাছ থেকে কাগজ চেয়েছে বিনামূল্যে। তারা
যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করবেন, মানে যারা যোগ্য তারা জানাবেন, সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে যাদের চাকরি নিয়ে বিপদ হলো তাদের কারো পয়সা দিতে হবে না, এবিটিএ নিজের পয়সায় মামলা করবে সুপ্রিম কোর্টে। কে? প্রধানমন্ত্রী। কেন করেননি এতদিন? কেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যাকে বলেছিলেন পুরুলিয়ার চাকরি বিক্রি করে মেদিনীপুরে নিয়ে গেছে, কাকে বলেছিলেন? শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী জানেন তাহলে শুভেন্দু অধিকারী কী করেছেন? মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন নেননি। প্রধানমন্ত্রী এটা জেনেছেন তো, প্রধানমন্ত্রী ক্রস চেক করেছেন যে বেআইনি চাকরি বিক্রি করেছে শুভেন্দু অধিকারী, কি অ্যাকশন নেবেন? তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নেব না, এইরকম অবস্থায় কেউ আমি যোগ্যদের পাশে আছি বলাটা মানে আরেকবার যোগ্যদেরকে প্রতারণা করার চেষ্টা। আমি তাই মনে করি এখন মুখ্যমন্ত্রীও এক এক সময় এক এক রকম কথা বলছেন, প্রধানমন্ত্রী সবাইকে মিলমিশ করে, প্রধানমন্ত্রী একরকম বলছেন। যারা যোগ্য তাদের চাকরি খাবার অধিকার কারো নেই, ইঞ্চিতে লড়াই হবে, কেউ ছেড়ে দেবে না। অপদার্থ এবং অযোগ্যরা ভরে গেছে সরকারের দায়ে, কিন্তু তার দায় যোগ্যদের ঘাড়ে পড়বে কেন? এবিটিএ সেই লড়াইটা করেছে, সেইটার প্রচারটা একটু দুর্বল। কি করা যাবে? এবিটিএ তো আর ওই রকম বড়ভাবে চলতে পারে না। উত্তরবঙ্গ সফরে প্রধানমন্ত্রী বললেন বামপন্থী নেতারা তৃণমূলের শাহীবাগানকে সাজানোর চেষ্টা করছে, কি বলবেন? তৃণমূলের শাহীবাগান, শাহীবাগানকে সাজানোর চেষ্টা করছে। শাহীবাগান মানে সাজানো বাগানকে আরো প্রচেষ্টা করছে উত্তরবঙ্গ আর সফরে। বুঝলাম না, উত্তরবঙ্গ সভাপতি গিয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন? সফরে প্রধানমন্ত্রী বলেছিলেন বামপন্থীরা তৃণমূলের শাহীবাগানকে আরো সাজানোর প্রচেষ্টা করছে। প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জ্ঞানগম্যি নিয়ে প্রশ্ন করতে না পারলে আমার ভালো হতো। প্রধানমন্ত্রীর জ্ঞানগম্যি নিয়ে কারুর যদি প্রশ্ন করার সুযোগ না থাকতো ভালো হতো, কিন্তু প্রধানমন্ত্রীর কথাবার্তা ইত্যাদি নিয়ে গোটা দেশের লোক প্রশ্ন করছে, এবং সেই প্রশ্ন শুধু বামপন্থীরাই করছে না, সবাই করছে। সেই প্রশ্ন ওনার মন্ত্রিসভার সদস্য করেছে, ওনার মন্ত্রিসভার সদস্য স্বামী সেও করেছে। আমি উদাহরণ বাড়াবো না, প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী বলেছেন আমি ভোটে দাঁড়াবো না, কেননা আমার ভোটে দাঁড়াবার পয়সা নেই। পয়সা নেই মানেটা কি? তার লিমিটেড টাকা, সেটার পয়সা নিশ্চয়ই ওনার কাছেও আছে। লিমিটেড যে টাকা ভোট প্রচারে ব্যবহার করা যায় আইনিভাবে, তার বাইরে অনেক বেআইনি খরচ করতে হবে, যেটা উনি পারবেন না, সেই কারণে উনি দাঁড়াচ্ছেন না। প্রধানমন্ত্রীর মন্ত্রী কিন্তু বলে দিলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপিতে বেআইনি পয়সা খরচ না করলে ভোটে দাঁড়ানো যায় না। 2, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মন্ত্রীর স্বামী তিনি বলেছেন পৃথিবীর সবচাইতে বড় সরকারি দুর্নীতি হচ্ছে ইলেকট্রাল বন্ড। আমি তার সঙ্গে যোগ করছি যে এর সঙ্গেই বেরোবে পিএম কেয়ার ফান্ড, এরকম আরও অনেক অনেক অনেক। এবং এটা ঠিক, প্রধানমন্ত্রীর আমাদের পছন্দ হবে না, মুখ্যমন্ত্রীও আমাদের পছন্দ হবে না। ফলে যে প্রধানমন্ত্রী এবং যে মুখ্যমন্ত্রী এতদিন ধরে বলছিলেন যে বামপন্থীদের দেখাই যাচ্ছে না, ওর অপ্রাসঙ্গিক, প্রসঙ্গই নেই, আমি কদিন ধরেই দেখছি মুখ্যমন্ত্রী রোজ বামপন্থীদের নামে অভিযোগ করে যাচ্ছেন। মানে এখন বামপন্থীদের মধ্যে বুঝতে পারছেন, ভয় পাচ্ছেন। আর দিল্লি থেকে এসে সারা ভারতবর্ষে বামপন্থীরা এগোচ্ছে এবং তাতে যে কি ভালো হবে না, এইটাতে উনি উদ্বিগ্ন হয়ে গেছেন। ইট সিমস যে আমরা যেভাবে চলছি তাতে প্রধানমন্ত্রী বুঝেছেন যে তিনি ধরা পড়ে যাচ্ছেন। খুব সিম্পল কারণ, ইলেকটোরাল বন্ডে সবচাইতে বেশি টাকা নিয়েছে বিজেপি, দ্বিতীয় সবচাইতে বেশি টাকা নিয়েছে তৃণমূল। সবচাইতে বেশি টাকা নেওয়া বিজেপি সেরাম ভ্যাকসিন, মানে ভ্যাকসিন কোম্পানি কোভিশিল্ড, তার কাছ থেকে টাকা নিয়েছে, কোভিশিল্ডের বিষ ঢুকিয়েছে মানুষের শরীরে। তাদের আমাদেরকে পছন্দ হবে না, স্বাভাবিক। আবার তৃণমূল তারা বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছে 600 কোটি, এবং তারপর বকলমে ঘুরিয়ে জানতে না দিয়ে গোপনে বিদ্যুতের দাম খরচ বাড়িয়ে দিয়েছে। ফলে তৃণমূল এবং বিজেপি দুজনেই ইলেকট্রাল বন্ডে যেভাবে চলছে তার বিরুদ্ধে প্রথম থেকে সরব বামপন্থীরা, সিপিআইএম একটা টাকা কোনোদিন ইলেকট্রাল বন্ড কেন কোথাও নেয়নি। আমি কালকেই প্রোগ্রাম করব, নো ইলেকট্রাল বন্ড, ইমোশনাল বন্ড। মানুষ আসবে
তার নিজের সংগ্রহের টাকা দেবে, অ্যাকাউন্ট ফর হবে, কোনো ইলেকট্রাল বন্ডের গল্প নেই। আগামীকালকে আমি করবো, মানে রোজই হয়, সব জায়গাতেই হয়। কালকে বেলঘরে আপনারা পারলে থাকবেন, কোথাও দেশপ্রিয় নগরে কোথাও করবে 10টা সাড়ে 10টা নাগাদ বলে আমায় যা বলেছে। ফলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা আমাদের বিরুদ্ধে বলবেন, আমাদের বিরুদ্ধে দুজনেই দুভাবে বলবেন। মুখ্যমন্ত্রী বলবেন আমরা বিজেপিকে সাহায্য করবি, আর প্রধানমন্ত্রী বলবেন আমরা তৃণমূলকে সাহায্য করছি। তাহলে বোঝা গেল বিজেপি একা টিকতে পারবে না, ভয় পাচ্ছে, তৃণমূল সেও একা টিকতে পারবে না, ভয় পাচ্ছে। দুজনেরই অভিযোগটা আমাদের দিকে। আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ, প্রধানমন্ত্রী বুঝে গেছেন লাল ঝান্ডা উঠছে, বাড়ছে, প্রধানমন্ত্রীর যেভাবে চলছেন তাকে রুখবো আমরা। আগেও আমরা রুখেছি, আমরা আবার রুখবো। অশ্বমেধের ঘোড়া বাজপেয়ীজির 2003 সাল মমতা ব্যানার্জি বাজপেয়ীর সঙ্গে ছিলেন, অশ্বমেধের ঘোড়া আমরা রুখেছিলাম, মনে রাখবেন। দাদা রাজভবন কাণ্ডে এবার পরে করছি রাজভবন কাণ্ডে এবার 8 সদস্যের বিশেষ অনুসন্ধান। ওনার কোনো রিপিট থাকলে নিয়ে নিন, নিয়ে তারপর আপনি করুন। ওনার কোনো রিপিট থাকলে আপনি নিয়ে নিন। প্রধানমন্ত্রী বলেছেন তৃণমূলের সাজানো বাগান, সেইটাকে আমরা সাজাবার চেষ্টা করছি। আমি বলছি প্রধানমন্ত্রী ধরা পড়ে গেলেন। তৃণমূলের সাজানো বাগান, উনি তৃণমূলের বাগানটাকে সাজানো বাগান মনে করেন। তৃণমূলের বাগানটা সাজানো হয়েছে বিজেপিতে ফুল তুলে দেবার জন্য। পশ্চিমবাংলায় যত তৃণমূল থাকছে তত বিজেপির সুবিধে হচ্ছে, গোটা ভারতবর্ষে যত বিজেপি থাকছে তত পশ্চিমবাংলায় তৃণমূলের সুবিধে হচ্ছে। প্রধানমন্ত্রী তার কথা কার্যত স্বীকার করে ফেললেন যে তৃণমূলের সাজানো বাগান, সেইটাকে নাকি বামপন্থীরা সাজাবে। তার মানে তৃণমূলের বাগানটা সাজানো, ওর ফুল তোলার জন্য দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রীর। একটু আগে বলেছে, তারপর তুমি বাবা। দাদা রাজভবন কাণ্ডে এবার 8 সদস্যের বিশেষ অনুসন্ধান দল গঠন করলো কলকাতা পুলিশ। পুলিশের কি আদৌ আছে এই তদন্তের এখতিয়ার? কি বলবেন? নো কমেন্ট, আমি কোনো কমেন্ট করছি না। মানুষ যে যা বোঝার বুঝছেন, সব ব্যাপারে কমেন্ট করার কোনো মানে হয় না। মানুষ যে যা বোঝার বুঝছেন, এবং কোনটা কি কেন কি কারণে এসব এখন বহু গল্প চলছে, কোনটা ঠিক কোনটা ভুল। যারা যেভাবে তদন্ত করার, তদন্তকারীরা তদন্ত করবেন। আমি আগে কোনো কমেন্ট করার পক্ষপাতী নই। একটা জিনিস, গ্যাস্ট্রিক থানায় যে মহিলা বসে কাঁদছিল, এই ছবিটা তো পুলিশ তুলেছে, বাইরে এলো কি করে? আমি আবারও বলছি, হেয়ার স্ট্রিট থানায় মহিলা কাঁদছিল, ঠিকভাবেই কাঁদছিল হতে পারে, ঠিকভাবেই কাঁদছিল না হতে পারে। বাইরে কেউ তুলেছে, তুলে পুলিশকে দিয়েছে হতে পারে, পুলিশ তুলে বাইরে কাউকে দিয়েছে হতে পারে। আমি এটা নিয়ে কোনো কমেন্ট করছি না। এটা সবাই বুঝতে পারেন, পশ্চিমবাংলার মানুষ কেউ বোকা না, সবাই সব বুঝতে পারেন, কি কখন হয় সবাই সব বুঝতে পারেন। তবে রাজ্যপাল কখনো মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ থাকেন, হাতে খড়ি নেন, কখনো আবার একটু এদিক ওদিক বলেন, সেটাই বা কেন, এই প্রশ্নটাও থাকে। সিপিএমের নজিরবিহীন ঘটনা, সায়ন ব্যানার্জির নমিনেশনের মিছিল জনজোয়ারে ভাসল মেদিনীপুর। বামেরা কি আবার ঘুরে দাঁড়াচ্ছে? বামেরা ঘুরে দাঁড়াচ্ছে এটা বলেই তো প্রধানমন্ত্রী রোজ বামেদের গালাগালি দিচ্ছে, মুখ্যমন্ত্রীও দিচ্ছে, প্রধানমন্ত্রীও দিচ্ছে। শুনুন, নির্বাচনের লড়াইটা রুটির লড়াই, রুচির লড়াই, দেশের লড়াই। এই যা চলছে এটার লড়াই না। এ বলছে তুই চোর, ও বলছে তুই চোর, এ বলছে তুই বড় চোর, ও বলছে তুই বড় চোর। এক জেল খাটা আসামি আরেক জেল খাটা আসামিকে সাক্ষী করছে, আরেক জেল খাটা আসামি আরেক জেল খাটা আসামিকে সাক্ষী করছে। দুই আলাদা দলে থেকেই হোক আর এক দলের মধ্যে থেকেই হোক, এটা কোনো রাজনীতি হচ্ছে না, এটা কোনো কাজ হচ্ছে না। ভয় মানুষকে পায় ওরা, মানুষের রুজির লড়াইটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় বামপন্থীরা। লাল ঝান্ডা বামপন্থীদের ভয় পাবেই, এবং চিরকাল বিজেপি তৃণমূলকে ভয় পেতেন। কে বলছিলেন আপনি? কেটা বলছেন? ওটা বলে আপনি, তারপর উনি। বিরোধী দলনেতা বললেন আতঙ্কের আরেক নাম বাম জামানা। উনি কিছু তথ্য দিয়েছেন, তথ্য অনুযায়ী বলছেন আপনাদের সময় প্রায় 128খানা কলকারখানা বন্ধ হয়েছে, তার মধ্যে ইন্ডোরিক জেনারেল ফিনান্স, কাসেল, মিলেনিয়াম, ঠিক আছে, কেমিক্যালস অ্যান্ড সার লিমিটেড, এইভাবে 128খানা তালিকা দিয়েছে। কী বলবেন? আমি বলবো শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন, এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন। উনি প্রথম অভিযোগ করুন যে এতদিন ধরে মমতা ব্যানার্জিরা বলেছিল 56,000 কারখানা বন্ধ হয়েছে, সবাই জানেন।
আমরা অনেকবার বলেছি বাবা 56,000 লিস্ট কোথায়, কোনোদিন কেউ লিস্ট দেয়নি। হ্যাঁ, লিফলেট দিয়েছে, সর্বত্র বলেছে 56,000। তৃণমূলেরই তখনকার নেতা যখন এই বন্ধ হয়েছে ওদের কথা অনুযায়ী তিনি বলছেন 128টা বন্ধ হয়েছে। ওরা মারামারি করে ঠিক করুক 128 না 56,000। বোগাস বোগাস। আমাদের মতন দেশে নানান কারণে, বিশেষ করে সরকারি পরিকল্পনার কারণে, ম্যানেজমেন্টের কারণে, বাজারের কারণে কারখানা বন্ধ হয়, কারখানা চালু হয়। পশ্চিমবাংলায় যত বন্ধ হয়েছে বাম আমলে তার চাইতে তৈরি হয়েছে অনেক বেশি। সেকেন্ড হাইয়েস্ট, সবচাইতে বেশি তৈরি হয়েছে এই দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বেঙ্গল। স্মল ইন্ডাস্ট্রি, মিডিয়াম ইন্ডাস্ট্রি বরাবর 1 নম্বর স্থান ছিল বাংলার, এখন ধ্বংস হয়ে গেছে। কৃষিতে 1 নম্বর বাংলা, ক্ষুদ্র শিল্পে 1 নম্বর বাংলা। এই করে আমরা যখন বুঝলাম যে এবারে পরিকাঠামোটা তৈরি হয়েছে, বিদ্যুৎ তৈরি হয়েছে, যা তৈরি হয়েছে, আপনি পশ্চিমবাংলায় যা দেখছেন, দেখুন আমি যদি কথাটা এইভাবে বলি খুব রাগ করবেন না, যা আপনি চোখের সামনে দেখছেন বড় বড় জিনিস, একের পর এক নাম বলুন, তারপরে মেলান, আয়নার সামনে দাঁড়ান, জিজ্ঞাসা করুন, সবগুলো বামফ্রন্টের আমলে। হলদিয়া পেট্রোকেমিক্যাল বামফ্রন্ট, হলদিয়া শিল্পকেন্দ্র এই গড়ে ওঠা বামফ্রন্ট, দাঁড়াও বক্রেশ্বর, খড়গপুর বামফ্রন্ট। আপনি যেখানে এখানে যাবেন যা যা দেখছেন, ইএম বাইপাস বামফ্রন্ট, আইটি সেক্টর বামফ্রন্ট, রাজারহাট টাউনশিপ বামফ্রন্ট, ইএম বাইপাস বামফ্রন্ট, কল্যাণী এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট, NH2 NH6 এর এই চেহারা, ওটা NH ন্যাচারালি দিল্লি সহ, ওটা NH ন্যাচারালি দিল্লি সহ বামফ্রন্টের আমল। সেকেন্ড হুগলি ব্রিজ বামফ্রন্ট, নিবেদিতা সেতু বামফ্রন্ট, যতগুলো বিদ্যুৎ কেন্দ্র দেখছেন একাত্রা বাদ দিলে, বক্রেশ্বর, শুধু বক্রেশ্বর বলবেন কেন, হলদিয়ার, বজবজের, কোলাঘাটের, ব্যান্ডেলের সেকেন্ড ইউনিট, NTPC ফারাক্কা সবই তো বামফ্রন্ট, সাগরদিঘি বামফ্রন্ট, ডক্টর সুজন চক্রবর্তী থেকে মেট্রো রেল। কোন কারণে? এই জন্যই কি আপনি ডক্টর সুজন চক্রবর্তী থেকে কমরেড সুজন চক্রবর্তীর রূপান্তরিত হলেন? কোন কারণে বলেন তো? এই উন্নয়নের ক্ষেত্রে নিদর্শন দিচ্ছেন। আমি বুঝলাম না, প্রশ্নটাই বুঝিনি। ডক্টর সুজন চক্রবর্তী, আমরা হ্যাঁ। জানি ক্যান্সার অনেক থিসিস হ্যাঁ আছে, হ্যাঁ, এবং সেখান থেকে কমরেড সুজন চক্রবর্তী হওয়ার কারণ আমি কমরেড সুজন চক্রবর্তী ছিলাম, তারপর ডক্টর সুজন চক্রবর্তী হয়েছে, কিন্তু পরিবর্তনের কারণ কিন্তু বদলানো। ডক্টরটাও কন্টিনিউ করে, কমরেডটাও কন্টিনিউ করে। তাহলে বদলের যখন গরিব মানুষের সঙ্গে আমার রাজনৈতিক কাজে আমি যুক্ত থাকি, তখন তার কাছে কমরেড সুজন চক্রবর্তীরা হয়তো গুরুত্বপূর্ণ। আবার সমাজ জীবনে কোনো কোনো ক্ষেত্রে ডক্টরটাও গুরুত্বপূর্ণ, যে কারণে আমি ডক্টরও লিখি না, কমরেডও লিখি না, শুধু সুজন চক্রবর্তী লিখি। দ্যাট ইজ এনাফ বলে আমি মনে করি। অনেক কর্মীরা মনে করছেন যে 17-18 যেটা আমি পোস্ট দিয়ে রেখেছি সেখানে বলছেন যে বেলা 3টের পর থেকে কোনো রিগিং করা হয় এবং মানুষ যেতে ভয় পান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাধা দেন, এবং সেই অঞ্চলে একাধিক জায়গায় আপনার ফ্লেক্সকে ছেঁড়া হয়েছে বিভিন্ন রকমভাবে। আপনাদের যারা ওখানে বুথ এজেন্টরা বসে তারাও অভিযোগ করছে যে ছাপ্পা ভোটের একটা আশঙ্কা থাকে। তো সেই অর্থে সুজন চক্রবর্তী কিন্তু বাড়তি কোনো পদক্ষেপ নেবে? 17 নম্বর, 18 নম্বর এবং 19 নম্বর দেখে নিও দেখুন, এক্ষেত্রে কি পদক্ষেপ থাকে? আমি আপনার কাছে শুনলাম, আমি এর আগেও শুনেছি কোনো কোনো জায়গাতে কোথাও নাকি একটা আমার ফ্লেক্সের ওপরে মমতা ব্যানার্জির মুখ লাগিয়ে দিয়েছে। আমি জানি না, আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে মমতা ব্যানার্জির ছবি বাজারে বিকোচ্ছে না, আমার মুখের ওপর লাগাতে হচ্ছে। কী দুর্ভাগ্য তৃণমূলের হয়েছে আমি জানি না। ওই ছবিটা ছিঁড়বে না, ওটা রেখে দেবে, ওর পাশে লিখে দাও যে দুর্ভাগ্য মমতা ব্যানার্জির, যে এখন ওই সততার প্রতীক মমতাও ঝরাতে পারছে না, এখন সুজন চক্রবর্তীর মুখের উপরে। আরে বাবা, 294 শব্দ মমতা ব্যানার্জি নিজে, 42 শব্দ মমতা ব্যানার্জি নিজে, তারপরেও নিজের অস্তিত্ব রাখতে গিয়ে, অথবা মানে মুখটা লেবড়ে গেছে, তো একেবারে লেবড়ে গেছে, সেটা জন্য আবার মুখের উপর লাগাবার দরকারটা কি? এটা অন্য আর কোনো মুখ পেল না, অন্য আর কোনো মুখ পেল না। কোথাও কোথাও ফ্লেক্স ছেঁড়া হয়েছে বলে আমি শুনেছি। আমি আশা করব কেউ ছেড়েনি। যদি কেউ ছিঁড়ে থাকেন, কোনো ক্ষমা হবে না, কোনো ক্ষমা হবে না। রাজনীতিতে ইভেন প্লে ফিল্ড, সবার অধিকার আছে সমান, এটা ইনশিওর করাটা নির্বাচন কমিশনের কাজ। যেখানে যেখানে হয়েছে আমাদের কর্মীরা কমপ্লেন করবে, ইলেকশন কমিশন সুমোটো দেখবে, তার কাজ দেখা, এবং নির্বাচন পর্যন্ত সুস্থতার পরেও সুস্থভাবে সবাই যেন থাকে, চলতে পারে। প্রত্যেকের ভোট দেওয়ার অধিকার আছে,
কেউ আমাকে দিতে পারেন, কেউ আমার বিরুদ্ধে দিতে পারেন, যে যাকে খুশি দিতে পারেন, কিন্তু ভোট আটকাবার কোনো প্রচেষ্টা করবেন না। এটা 2021 সাল না, 2022 সাল না, 2023 সাল না, এটা 2024 সাল। 1, 2, এটা পঞ্চায়েতের ভোট না, এটা পৌরসভার ভোট না। 1 ইঞ্চি ছেড়ে দেওয়া হবে না। আমি সেই কারণে সবার কাছে অ্যাপিল করব, আপনাদের মারফতেও প্রত্যেকে, যদি কেউ পুরনো অভ্যেস থেকে থাকে সমঝে যান, প্রত্যেকে তার নিজের মতো করে ভোট অধিকার প্রয়োগ করবে। হোক না লড়াই, কী আপত্তি আছে? যারা এসব করে তারা ভয় পায় বলে করে, কিন্তু ভয় পেলেও কাউকে এটা করতে দেওয়া হবে না। ওনার লাস্ট, তারপর আপনি, উনি একটা ডক্টর কমরেড বলে আমায় এমন ভুলিয়ে দিয়েছিলেন, বলেন। পরিযায়ী সাংসদ হিসেবে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনাদের শ্রীরামপুরের প্রার্থী, কি বলবেন? আমি সেটা নিয়ে বসার জন্য এখানে বসিনি, বলেছি কিনা আমি তাও জানি না, হতে পারে। আর আপনি কোনো এক সংবাদ মাধ্যমকে বলেছেন সাফ কথা 10টা সিট আমরা দিচ্ছি। আমি যা বলেছি ঠিক আমার কথাই যদি বলেন, তাহলে সাফ কথা শব্দটাই বলিনি। 10টা সিট জিতবো আমি বলিনি, আমি বলেছি 10-12টা সিট তৃণমূল বিজেপির ঠেলা বুঝবে, বামপন্থীরা জিতলে তখন যেন ভিড়মি খেতে না হয়। I still maintain my opinion. দমদমে আপনি জিতছেন? মানে নামের পর নাম বলবো? 8টা 10টা 12টা আসন তৃণমূলও জানে, বিজেপিও জানে, বলতে সাহস পাচ্ছে না, বলতে সাহস পাচ্ছে না। আমরা জিতবো, দমদমেও জিতবো, মুর্শিদাবাদেও জিতবো, আরও প্লাস প্লাস প্লাস। কোন নামটা বলবো কোন নামটা বলবো না সব আমরা বলিয়ে দেওয়ার দরকার কী আছে? আমি তো ভবিষ্যৎবাণী করার লোক না। আমরা জিতবো, এটা বুঝে রাখুন। সেই কারণেই তো বাধা দেবার নানান রকম চেষ্টা করছে তৃণমূল অথবা বিজেপি বিভিন্ন জায়গায়। ওটা করে লাভ হবে না। দমদমের মানুষ যথেষ্ট সচেতন, তারা বুঝে করবে। কলকাতা শহরে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট, আর সেটা নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে জনপ্রতিনিধি, কাউন্সিলরদের পর্যায়ের বৈঠক কলকাতা মেয়র এবং ডেপুটি মেয়র সামনে। এই ব্যাপারে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন কাউন্সিলররা, কি বলবেন? বিদ্যুৎ বিভ্রাট ক্রমশ বাড়ছে, জল ভয়াবহ সংকট, ড্রেনেজ ভয়াবহ সংকট, বেআইনি নির্মাণ ভয়াবহ। দমদম ঘুরলেই আমি বুঝতে পারছি, জঞ্জাল নরক হয়ে গেছে। বিদ্যুৎ, আমি তো পরপর 3 দিন জানি, প্রথম দিন বিরাটি, দ্বিতীয় দিন নিমতা এবং তৃতীয় দিন দেখলাম দমদম কারেন্ট নেই। কেন? শিল্প কলকারখানা তো বাড়েনি কিছু, তাহলে বিদ্যুতের বিভ্রাট হচ্ছে কেন? শিল্প কারখানা কিছু বাড়েনি, উল্টে কমেছে, কারণ রাজ্যের সরকার কিছু করল না। একটা কোনো বিদ্যুৎ কেন্দ্রের নাম কেউ বলতে পারবেন যেটা 12 বছরে তৈরি হয়েছে? একটা, আই চ্যালেঞ্জ, একটা বিদ্যুৎ কেন্দ্র না তৈরি হয়নি। তাহলে বিদ্যুৎ তার চাহিদা ক্রমশ বাড়বে, এটাই স্বাভাবিক। ইন্ডাস্ট্রি হলে আরও বাড়বে। সরকারের কোনো প্রস্তুতি নেই, সরকার টাকাটা লুট করছে। এবং তারপরে বিশেষ করে বিদ্যুতের কোনো মেনটেনেন্স নেই, সংকট হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যেটা অ্যাডিশনাল হচ্ছে, সেটা সবাই টের পাচ্ছেন যে বিদ্যুতের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, ভয়াবহভাবে বিদ্যুতের দাম বাড়ছে। এবং বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে তৃণমূল, বিদ্যুৎ কোম্পানি খুশি মতন দাম বাড়াচ্ছে, প্রায় 14% দাম এই এক দফায় বেড়ে গেল, এই এক দফায়। কলকাতাতে কাউন্সিলররা উষ্মা প্রকাশ করেছেন, কেননা তারা বুঝতে পারছেন যে রাজ্য সরকারের অপদার্থতার জন্য মানুষের নাগরিক পরিষেবা বন্ধ, দুর্বল। ফলে কাউন্সিলররা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলতে বোধহয় সাহস পান না, কিন্তু নিজেরা প্রত্যেকে ফুঁসছেন তারাও, কেননা মানুষ লুটের সময় তো ঠিক আছে, লুট হয়ে গেল, কিন্তু মানুষের প্রশ্নের মুখোমুখি হবার মতন যোগ্যতা কাউন্সিলরদের নেই। কলকাতা কর্পোরেশনের বৈঠকে নানানভাবে তারা উষ্মা প্রকাশ করেছেন, এটা স্বাভাবিক, কারণ মানুষ দারুণভাবে ক্ষিপ্ত। আমাদের একটা পরিসংখ্যান আমরা করেছিলাম, সেখানে প্রায় 1,20,000 মানুষ তাদের অধিকাংশে 1,20,000 যুবক যুবতী অংশ নিয়েছে আমাদের পরিসংখ্যানে। কিসে? সার্ভে আপনারা করেছেন? তাতে সংখ্যা আমি দেখাতে পারি, সেখানে পরিষ্কার একটা শব্দ উঠে আসছে, কর্মসংস্থানের গ্যারেন্টি কি হবে।
খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমি শুধু সঙ্গে বলবো না, কর্মসংস্থান বলে যে শিক্ষার ভবিষ্যৎ কী হবে, সবই আছে। কর্মসংস্থানটা আমাদের দেশকে এমন ভাবাচ্ছে, আমাদের রাজ্যের মানুষকে ভয়াবহভাবে ভাবাচ্ছে। লেখাপড়া শেখা ছেলেমেয়েরা বাবা মা স্ত্রী পুত্র পরিবার ছেড়ে বাইরে, কাজ পশ্চিমবাংলায় নেই, যদি করতে হয় বাইরে যাও, না হলে ঘরে বসে থাকো। লেখাপড়া বেশি জানে না, একেবারে সোজা পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে চলে যাও। পশ্চিমবাংলাতে আপনি দেখতে পাচ্ছেন, আমি কোনো কাজকে ছোট বলছি না, কিন্তু ডেলিভারি বয়ের কাজ করতে হবে বিটেক পাস করা ছেলে মেয়েকে কেন, মাস্টার ডিগ্রিওয়ালা ছেলে মেয়েকে কেন? কারণ তার কাজের জায়গা নেই বলেই। ফলে খুবই খারাপ, ভয়াবহ। এবং সেই কারণেই আমি আপনাদের জানিয়ে রাখতে পারি, পশ্চিমবাংলায় বামফ্রন্ট যখন এসেছিল তখন ছিল ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা করব। তখন মানুষের কাজ নেই, খাদ্য নেই, এবং তৎকালীন সময় সিনেমা দেখবেন, ইন্টারভিউ লাইনের পর লাইন, রোজ আসছে, ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে। বামফ্রন্ট চলতে চলতে সরকারি ক্ষেত্রের চাকরি মাস্টারি সহ প্রত্যেক বছর যেমন হলো, তেমন স্মল ইন্ডাস্ট্রিতে প্রথম কর্মসংস্থান, হলদিয়া পেট্রোকেমিক্যাল সহ এগুলো গোটা ভারতবর্ষে বুম। হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, আইটি হাব, যা আপনি দেখতে পাচ্ছেন। সেক্টর 5 বামফ্রন্ট, সেক্টর 6 তো আর হলো না, যা বামফ্রন্ট সেখানে দাঁড়িয়ে থাকলো। এই করতে করতে বামফ্রন্ট কেমিক্যাল হাব, অটো হাব, গোটা দেশের সমস্ত যারা শিল্পের খোঁজ রাখে তারা বলল ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল, চলো পশ্চিমবাংলায় যাই। ঠিক সেই রকম সময়তে পশ্চিমবাংলাকে ধ্বংস করার রাজনৈতিক যে মনোভাব 12টা বাজিয়ে দিয়েছে আমাদের। আমি নির্দিষ্টভাবে বলছি, আমাদের কাছে প্রায়োরিটি 1 মানুষ, যুবক, তার কাজ। লুট ঠেকাও, মানুষের কাজের ব্যবস্থা করো, শিক্ষার ভবিষ্যৎটাকে গড়ে তোলো। 3টে কথা স্পষ্ট। লুট ঠেকাও, বেআইনি সম্পদ করে বসে আছে, লুট ঠেকাও, কাজের ব্যবস্থা করো। একদিনে হবে না, সবাই জানেন, কিন্তু আমাদের প্রায়োরিটি হবে সেইটা, এবং শিক্ষার ভবিষ্যৎ। আমি নিশ্চিতভাবে বলতে পারি, অতীত থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, আমরা যে কথা দিই সে কথা আমরা রক্ষা করি। গ্যারান্টি ফর পিপল। বলছে যে রাজ্যে কারোর সাথে জোট নেই, আমি ইন্ডিয়া জোটে নেই। আপনি ডিসেম্বর মাসে খুব ভুল না করলে 21 তারিখ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটে থাকবে না। সর্বভারতীয় ক্ষেত্রে কী পরিস্থিতি এবং রাজ্যের ক্ষেত্রে কী পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আপনাদের ধারণা? পাহাড়ের বর্ষা দেখেছেন, কখন আসবে কখন যাবে কেউ জানে না। মমতার কথা মনে বোঝেন, আজকে কি বলবেন, সন্ধ্যেবেলা উল্টে কথা বলবেন কিনা, পরের দিন সেটা একেবারে 180 ডিগ্রি উল্টে আবার পাল্টা ব্যাক করবে কিনা কেউ জানে না। ক্ষমা করবেন, আমি মমতা ব্যানার্জি কখন কি বলেছেন তা নিয়ে কিছু উত্তর দিতে পারি না। শুধু একটাই বলতে পারি, কেউ ওকে বিশ্বাস করে না, কেউ ওকে বিশ্বাস করে না। আমরা যেটা বুঝতাম বাকিরা সব বুঝতে শুরু করেছেন, এবং সেই কারণে উনি মাঝে মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থীকে যিনি সমর্থন করেছিলেন তার মধ্যে কি মমতা ব্যানার্জি ছিলেন? হ্যাঁ, জগদীপ ধনখড়ের সঙ্গে কালো পতাকা দেখিয়ে অনেক লড়ালড়ি করে তারপরে প্রকারান্তরে আসামের মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় প্রধানমন্ত্রীর নির্দেশে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি করার ক্ষেত্রে মমতা ব্যানার্জি কি বিরোধিতা করেছেন? না। আচ্ছা, মমতা ব্যানার্জি যে গোয়ায় গেছিলেন, লাফিয়ে ঠাপিয়ে গেছিলেন, গোয়ায় সরকার করবেন, করে কত কি দেবেন টেবেন বলে আসলেন, পার্লামেন্ট নির্বাচনে মমতা ব্যানার্জিকে গোয়ায় আর দেখছেন না। বিধানসভায় দরকার ছিল, বিজেপির হাল খারাপ ছিল, বিজেপির বিরুদ্ধে ভোট ভাঙাও, গোয়ার লোকটাকে নিয়ে এসে পশ্চিমবাংলার রাজ্যসভা মেম্বার করেছিল, ভোট খতম, খেল খতম হয়ে গেছে, বাড়ি চলে গেছে। ফলে বিজেপির যতটুকু লাগবে মমতা ব্যানার্জিকে বিজেপি বা আরএসএস ততটুকু করাবে। ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি নেই, ট্রেন ছেড়ে চলে গেছে, শিয়ালদা ছেড়েছে, দুর্গাপুর ছেড়েছে, আসানসোল ছেড়ে গেছে, ধানবাদ তখন লাফিয়ে মাপিয়ে তুলে দিয়েছে, বাবা ওঠ। মাঝখানে ঘাটাঘাটি করে তুমি একটা কানপুরে দাঁড়ায় তো বোধহয়, কানপুরে নেমে গেছে না, গাজিয়াবাদ পর্যন্ত যেতে পারি, নেমে গেছে। কানপুরে নেমে আবার দেখছে আরেকটু দরকার হচ্ছে, এবার মাঝে মধ্যে গিয়ে টুনলায় দাঁড়ায় কিনা তার চেষ্টা করছে। হয় না, মানুষ বুঝে গেছে বিজেপি তার বিরুদ্ধে লড়াইয়ের দম যাদের নেই তারা
বেশি দিন কন্টিনিউ করতে পারবে না। মমতা ব্যানার্জি কন্টিনিউ করতে পারার কথা নয়। আমরা এটা প্রথম থেকেই বলছিলাম, কেউ কেউ আমাদের বলছিলেন যে আপনারা ওদেরকে সঙ্গে রেখেছেন কেন, আমরা বলেছিলাম সঙ্গে রাখিনি, আমরা চলেছি। পিছন থেকে এসে যদি লাফিয়ে গাড়ি থেকে উঠে পড়ে তখন তাকে নেমে বার করে দেওয়া যায় না, তবে ও নেমে যাবে, নেমে গেছে, নেই, শি ইজ নো মোর। তোমারটা পারে, তোমার 2-3টে হয়েছে, এদের একটু একটু বাবু সবাই মিলমিশ করে বলো। তবে এই 12:30 বাজে, 1, 2 এই সর্বনাশ। তোমার লাস্ট হবে, লাস্ট হবে, লাস্ট হবে, হবে হবে, লাস্ট হবে। আপনি এতদিন রাজনীতিতে রয়েছেন, আপনার কি কখনো, আমাকে একবারও চা খাওয়ায়নি, তুমি দেখেছো? আপনি এতদিন রাজনীতিতে রয়েছেন, আপনার কি কখনো মনে হচ্ছে যে, আপনার কি কখনো মনে হয় এখনকার রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে, যেখানে একটা পরিবারতন্ত্র গঠন হচ্ছে? এখনকার রাজনীতি ব্যবসায় পরিণত হচ্ছে বললে আমি ঠিক সহমত হতে চাইবো না। এখনকার রাজনীতির যে অসভ্যতা সেটা ব্যবসায় পরিণত হয়েছে। এখন রাজনীতির নামে ব্যবসা করে এরকম অনেক দল হয়েছে, এরকম অনেক নেতা হয়েছে, নেতা মানে তথাকথিত নেতা হয়েছে। কিন্তু রাজনীতি মানে মানুষ, তার জীবন, তার লড়াই, তার এগিয়ে চলা, তাকে কমজোরি করবেন না। কিন্তু রাজনীতির নাম করে নেতা এফিডেভিটে প্রত্যেকবার সম্পত্তি কয়েক গুণ লাফিয়ে বাড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে। এটা খুব দুর্ভাগ্যের। পশ্চিমবাংলায় এই প্রকল্পটা যেভাবে বাড়ছে ভাবা যায় না, এবং সবাই টের পাচ্ছেন। আমি মুখ্যমন্ত্রীকে বিধানসভায় 2-3বার চ্যালেঞ্জ করেছিলাম, লিখিতভাবে চিঠি দিয়েছিলাম, মিডিয়া তো বলেছিলাম বটেই, যে আপনি 2011 সালে যারা ভোটে দাঁড়িয়েছে, বাম অবাম সব মিলিয়ে, 2016 সালে যারা ভোটে দাঁড়িয়েছে, 2021 সালে, 21 সাল তখন আসেনি, 19 যারা ভোটে দাঁড়িয়েছে, তাদের গত কয়েকটা নির্বাচনের এফিডেভিটের একটা অ্যাসেসমেন্ট করুন। করে আমি ইনকাম ট্যাক্সে চিঠি দিয়েছিলাম, তাদের দেখিয়েছিলাম 1400% পর্যন্ত সম্পত্তি বেড়েছে 5 বছরে। হাইয়েস্টটা বোধহয় আরও বেশি, বোধহয় 4000 বলে মনে হচ্ছে। ইনকাম ট্যাক্স তো যথাযথ ভূমিকা পালন করলো না। আর এখন তো সবাই দেখতে পাচ্ছেন, উন্নয়ন দেখতে হলে কোথায় যাবেন? প্রধানের বাড়িতে যান, উন্নয়ন ঝরে পড়ছে। কাউন্সিলরের বাড়িতে যান, উন্নয়ন ঝরে পড়ছে। নেতার বাড়িতে যান, শাসকের, উন্নয়ন ঝরে পড়ছে। তারপর সেই উন্নয়ন নিয়ে ধান্দা না পোষালে বিজেপি, পোষালে তৃণমূল। কিন্তু রাজনীতি মানে মানুষ। আমার একটা আছে, সন্দেশখালী ভাইরাল ভিডিও ঘিরে সমাজ মাধ্যমে শোরগোল, নেট মাধ্যমে ভাইরাল একটি স্ট্রিং অপারেশনের ভিডিও, বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল। কালিতে কোন ভিডিও ভাইরাল আমার চোখে পড়েনি, আমি জানি না, কিন্তু কথা শুনে মনে হলো মানে এটা মমতা ব্যানার্জির বা শুভেন্দু অধিকারীর ভিডিও না। কেউ একজন বলেছেন যে মমতা ব্যানার্জি ওই করেছে, কেউ একজন বলেছেন শুভেন্দু অধিকারী ওই করেছে। সেইটার খুব মূল্য সবসময় নাও থাকতে পারে, ওরা হয়তো পরে আপত্তি করবেন কি অস্বীকার করবেন, বা কাউকে দিয়ে কোনোটা সাজানোও হতে পারে। এটা বিজেপিও করায়, এটা তৃণমূলও করায়, দুজনেই ফেক নিউজে ওস্তাদ, দুজনেই ফেক নিউজে ওস্তাদ। আর কিছু না পেলে কতগুলো ফেক নিউজ করো, ফলে বস্তা পচা কথা নিয়ে এসো, তাও করতে পারে। আবার শুভেন্দু তৃণমূলেই বড় হয়েছে, ফলে এরকম অভ্যেস শুভেন্দু থাকতেই পারে। আমি না জেনে কমেন্ট করছি না। মদন মিত্র বলছেন ভোটের পরে সিপিএম প্রার্থী আর বিজেপি প্রার্থীকে একসাথে পাটকাঠির মতো বেঁধে গঙ্গাজল ভাসিয়ে। ভালো কথা, খুব ভালো কথা। মদন মিত্র কেন আমি জানি না, কে কী বলেছেন, আমি শুনিও নি। আমি শুভেচ্ছা কামনা করি, কুশল কামনা করি। আমি শুনেছি উনি অসুস্থ আছেন, হাসপাতালে বোধহয় চিকিৎসায় ছিলেন। শুনে মনে হচ্ছে হয়তো সুস্থ হয়েছেন। আমি ওর সুস্থতা কামনা করি সবার। এটা মদন মিত্র কথা বললো। আচ্ছা, নির্মল ঘোষ বলছেন যে বারবার সিপিএম যে পানিহাটি নানা সমস্যাগুলো, জলের সমস্যা, রাস্তার সমস্যা, ড্রেনের সমস্যা কিছু বলছে, এইটা তো একটা বড় ভোট, তো সেই ক্ষেত্রে লোকালি ছোট ছোট বিষয়গুলোকে কেন খুঁজছে? ওদের কোনো ইস্যু নেই, তাই জন্য প্রভাকাণ্ডা চলাচ্ছে। আমি দেখলাম সম্ভবত 28 না 29 নম্বর ওয়ার্ডে কোথাও একটা দেখলাম, একজন মানে গ্রামের মহিলারা, আমিও প্রচার গেছি, আমাকেও তারা জলের কথা বলেছে। তারা বোধহয় জল পাচ্ছে না, ন্যাচারালি বিক্ষোভ করেছে বা বিক্ষোভ দেখিয়েছে বা কিছু বলেছে। জল না পেলে মানুষ বলবে, এটা তো স্বাভাবিক, সবাইকেই বলবে, বলাটা উচিত। তাতে আমি দেখলাম তৃণমূলের নেতা দাপট দিয়ে বললেন এটা জলের ভোট না, ভোটটা জলের না,
ভোটটা দেশের, নীতির, মানুষের। ফলে উত্তর যখন থাকে না তখন চোখ রাঙাতে হয়, চোখ না রাঙানোটাই ভালো। মানুষ তার যে ইস্যুতে অসুবিধা বোধ করছেন সেই ইস্যুই বলবেন। আর যদি তৃণমূল বলে ন্যাশনাল ইস্যুতে তৃণমূলের কি আছে? কোন ন্যাশনাল ইস্যুতে সে আছে? সে তো বলে যাচ্ছে যে ওই কি লক্ষ্মীর ভাণ্ডার ওটাই ভোটের মেরুদণ্ড। লক্ষ্মীর ভাণ্ডারটা নাকি ভোটের মেরুদণ্ড। বুঝতে পারছেন কী দাঁড়ালো? ফলে এসব কথা যেন কম বলে। আমি বলছি বরং জেনে রাখুন, তৃণমূল হারবে, হারার পরে কারুর যদি কোনো ভাণ্ডার কেটে দিতে যায় ঠেকিয়ে দেব। কিছু বন্ধ করে দেওয়াটা কারুর কাজ হতে পারে না। সোশ্যাল স্কিম যা আছে দোজ মাস্ট কন্টিনিউ। মমতা ব্যানার্জি যাকে মাস্টারমশাই বলতেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুর আন্দোলনের যিনি মূল মাথা বলে মমতা ব্যানার্জি বলতেন, মমতা ব্যানার্জির পক্ষের, তিনি এখন বলছেন যে তার জীবনে তিনি সবচাইতে বড় ভুল করেছেন মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। এবং তারপরে বোধহয় তিনি দল বদলে বিজেপিতেও গেছেন বলে আমার যতটুকু মনে পড়ছে। উনি মন্ত্রীও ছিলেন। উনি বলেছেন যে এসএসসি চেয়ারম্যান নাকি এসে বলেছিল যে নিয়োগ না, টাকার ভিত্তিতেই যা হওয়ার হবে। আমার ধারণা উনি বেঠিক বলেননি। আমি আপনাদের জানাতে পারি, এগেইন অন রেকর্ড, বিধানসভাতে আমি স্ট্রেইট বলেছিলাম এসএসসি প্রাইমারি কাউন্সিল তার চেয়ারম্যানের চেম্বারে বসে, মন্ত্রী তার দপ্তরে বসে টাকার এই শব্দটা বলেছিলেন, টাকা লেনা দেনা করছেন, লেনা দেনা। এখন তৃণমূলের নেতারা সবাই মানছে। এখন মমতা ব্যানার্জি বলছে শুভেন্দু অধিকারী চাকরি বিক্রি করেছে তৃণমূল আমলে। এখন রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূলের মন্ত্রী ছিলেন, তিনি বলছেন তৃণমূল চাকরি পরিবর্তে টাকার ব্যবস্থা করেছে। এখন দেখছি তৃণমূলের যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনিও বলছেন তার কাছেও নাকি টাকার কম বেশির জন্য কারা কারা গেছিলেন। আমি তো বিধানসভাতে অন রেকর্ড বলেছিলাম লেনা দেনা হচ্ছে, এবং বিধানসভায় বসে, মন্ত্রীর দপ্তরে বসে। বলো লাস্ট। সুন্দর, আপনি যখন এমপি ছিলেন সেই সময় আপনি একটা বড় প্রজেক্ট জমা দিয়েছিলেন, বলেছিলেন প্রজেক্টের কথা। সেই প্রজেক্টের একটা এই দাঁড়া, মাঝে কথা বলতে নেই। পানিহাটির বুকে প্রায় 300 কোটি টাকার প্রকল্প শুরু হচ্ছে, কাজ চলছে। আইপারের যে প্রকল্প যেটা আপনি করেছিলেন, আপনি সাংসদ ওই সময়কালে, সেই প্রকল্পের আজকে বাস্তবায়নের পথে আছে। এত বছর পরে কি বলবেন? ওদের কাজ চলছে এখন, বাড়ির কাজ চলছে তো। দেখুন, এমপি এমএলএ উপস্থিত হন, তাদের নিমন্ত্রণ করা হয়েছিল। ব্যাস কথা বলছি। এটা অত্যন্ত সঠিকভাবে বলেছেন। আমি যখন এমপি ছিলাম 2004 সালে, তখন 61 জন বামপন্থী সাংসদ। ফলে পশ্চিমবাংলার জন্য বহু কাজ আমরা তখন আদায় করে আনতে পেরেছি, যা ইদানিং আর কেউ সেটা করতে পারছে না বা করছে না। ওরা মন্ত্রিসভায় থেকেছে কিন্তু করেনি। আমরা কোনোদিন মন্ত্রিসভায় ছিলাম না, আমরা করিয়েছি। 100 দিনের কাজের আইন, ফুড সিকিউরিটি সহ নানাবিধ, এগুলো সবাই জানেন। ব্যাংক বিমা বিরাষ্ট্রীকরণ করবে, আমরা করতে দিইনি, আমরা আটকেছি। মানুষের পক্ষে বামপন্থীরা রুখে দিয়েছে, আমি সহ আমরা সেই কাজ করেছি। কিংবা মেট্রো, এদিকে নোয়াপাড়া, ওদিকে নিউ গড়িয়া, ন্যাচারালি আমি অথবা অমিতাভ নন্দী, আমাদের উদ্যোগ অবশ্যই বেশি ছিল। এগুলো ছেড়ে দিন। ওই সময়তে বাকিগুলোর সঙ্গে সঙ্গে 9টা ন্যাশনাল ইনস্টিটিউট অন্যগুলোর সঙ্গে পশ্চিমবাংলার জন্য স্যাংশন করিয়েছে। বেঙ্গল কেমিক্যাল বন্ধ করে দিতে চাইছিল, আটকে দিয়েছে। এই 9টা ন্যাশনাল ইনস্টিটিউটের মধ্যে যেগুলো সেই সময় চালু হয়েছিল সেগুলো এই সরকার এসে বন্ধ করতে পারেনি, যেগুলো চালু হয়নি এ সরকার এসে সেগুলো আটকে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে নাইপার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এটাকে বলে ফার্মেসি, ঔষধ শিল্প, ভেষজবিদ্যা, তার আইআইটি বেস্ট এডুকেশন, এবং সেটা বাংলায় করতে হবে বলে স্যাংশন করিয়ে তার জন্য জায়গা রেডি করা হলো। কাজ শুরু হলো আইআইসিবিতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে। তারপর ভাড়া নিয়ে আরেক জায়গায় গেল, গভর্নমেন্ট ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেল। আমরা জায়গাটা রেডি করলাম, এই সরকার এসে আমরা দিয়েও দিলাম। এই সরকার এসে সেই টাকাটা, সেই জমিটা দিতে চাইল না, বললো টাকা দিতে হবে। এই নিয়ে দিল্লির সঙ্গে অনেকবার লড়াই হয়েছে। দিল্লি টাকা দেবে না, এরা টাকা নেবে, এবং শেষমেশ এরা জমি দিল না রাজ্য সরকার। অত ইনস্টিটিউট চালু হয়ে গেছে, ফলে বন্ধ করতে পারছে না।
তখন শেষমেশ আমার উদ্যোগ ছিল যে কেন্দ্রীয় সরকারের জমি যেহেতু আছে বেঙ্গল কেমিক্যাল পানিহাটি, সেখানে এই প্রকল্পটা করা হোক। ফলে ভাড়া বাড়ি থেকে যেহেতু চালু হয়ে গেছিলো, বন্ধ হয়নি, রাজ্য সরকার চাইলেও বন্ধ করতে পারেনি। নাইপারের কাজ সবাই জানেন, চালু হয়েছে 300 কোটি টাকার প্রজেক্ট। ইট ইজ অ্যান IIT ফর ফার্মেসি এডুকেশন। অত্যন্ত ভালো, আমি খুব খুশি, এবং সঙ্গে সঙ্গে সমান অখুশি যে রাজ্য সরকার কাজটা করলো না বা করতে দিল না, কিন্তু কাজটা বন্ধ করতে পারলো না। আমরা এগিয়ে যাব।